আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের মোলের ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায়টির 3 নাম্বার ক্লাসে চলে আসছি, যেখানে আমরা কথা বলবো মূলত দ্রবণের ঘনমাত্রার একক মোলারিটি। এটা আমাদের মেইন আলোচ্য বিষয়, তবে এছাড়াও আরও ঘনমাত্রা রিলেটেড অনেক আনুষঙ্গিক বিষয় আছে, যেগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। চলো আমরা দেখে নেই আসলে কি আলোচনা করা যায়। প্রথমত আসলে জিনিসটা কি, ঘনমাত্রা বিষয়টা কি, এটা একটু মন থেকে আমরা বুঝতে চাই। যেমন আমরা ধরা যাক চিনির শরবত বানাবো, তো 250 ml এর গ্লাসে আমরা পানি নিয়েছি এবং 1 চামচ চিনি দিয়েছি। তো 1 চামচ চিনি মানে ধরলাম 5 গ্রাম, ধরা যাক 5 গ্রাম। আরেকজন ব্যক্তি বা আরেকজন শিক্ষার্থী ওই 250 ml পানির গ্লাসে 2 চামচ চিনি দিছে, মানে 10 গ্রাম ধরো। তাহলে প্রথম যে শিক্ষার্থী দ্রবণ তৈরি করলো আর দ্বিতীয় যে শিক্ষার্থী দ্রবণ তৈরি করলো, এই দুইটা দ্রবণের মধ্যে পার্থক্য কি? একটা চিনির শরবত বেশি ঘন বা গাঢ়, আর একটা চিনির শরবত কম ঘন বা কম গাঢ়, অর্থাৎ একটার ঘনমাত্রা বেশি আর একটার ঘনমাত্রা কি কম। নিশ্চয়ই এটাই। অর্থাৎ আমরা এই ঘনমাত্রা বা গাঢ়ত্ব দুইটা দ্রবণের মধ্যে যে জিনিসটারই পার্থক্য সেটাকেই বোঝাচ্ছি। আমরা এখন এই ঘনমাত্রা বা গাঢ়ত্ব নিয়ে অনেক কথা বলবো, আমরা নিশ্চয়ই তোমরা জানো, তারপর আবার একটু নিশ্চয়ই আলোচনা করছি আমরা। দ্রবণ ইকুয়াল দ্রাবক প্লাস দ্রব। দ্রবণের ইংরেজি নাম হচ্ছে সলিউশন, সলভেন্ট এবং সলিউট। অর্থাৎ একটা দ্রবণ কতটুকু ঘন বা কতটুকু গাঢ় তা কিভাবে আমরা হিসাব করব তা নিয়েই আমাদের আজকের আলোচনা। তো এবার দেখি ঘনমাত্রা বা গাঢ়ত্বের এককগুলা কি কি, কোন কোন একক ব্যবহার করে আমরা কোনো দ্রবণের ঘনমাত্রা বা গাঢ়ত্ব বের করতে পারি। প্রথমে হচ্ছে শতকরা পরিমাণ, মোলারিটি, মোলালিটি, নরমালিটি, মোল ভগ্নাংশ, পিপিএম, পিপিএম, পিপিবি, পিপিটি। তাহলে আমরা আবার বলছি, শতকরা পরিমাণ, মোলারিটি, মোলালিটি, নরমালিটি, মোল ভগ্নাংশ, পিপিএম, পিপিবি, পিপিটি। এরকম আরো দু একটা একক পাবা যেগুলো আমরা ঘনমাত্রা নির্ণয় করার জন্য ব্যবহার করে থাকি। এর মধ্যে এসএসসি সিলেবাসে অর্থাৎ নবম দশম শ্রেণীতে শুধুমাত্র বোর্ড বইয়ে আলোচনা করা হয়েছে মোলারিটি নিয়ে। যদি আমরা মোলারিটির পাশাপাশি শতকরা পরিমাণ নিয়েও পড়বো, মোলারিটি নিয়ে আলোচনা করব। বাকি যত আলোচনা আছে এই সবগুলা কিন্তু এইচএসসিতে গিয়ে করা হবে। অর্থাৎ এসএসসি সিলেবাসে শুধুমাত্র মোলারিটি আছে, কিন্তু টেস্ট পেপারে যেহেতু পাওয়া যায় তাই আমরা শতকরা পরিমাণটা একটু দেখে রাখবো। বাকি কোনো আলোচনা আমরা ইনশাল্লাহ 9-10-এ না করে ইন্টারমিডিয়েট গিয়ে করব। ওকে, তো প্রথমে আমরা জানলাম যে ঘনমাত্রা কতগুলো একক ব্যবহার করে প্রকাশ পাওয়া যায়। একবার একটা মজার কথা বলি আর কি। এক শিক্ষার্থী মোলারিটির অঙ্ক পারে, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে একটা দ্রবণ দিয়ে বলছে এটা ঘনমাত্রা বের করো। তো মোলারিটি জানে, ঘনমাত্রা জানে না। আর এই জন্য আমরা তোমাদের এটা পড়ালাম যে মোলারিটি হচ্ছে ঘনমাত্রা প্রকাশের জাস্ট একটা একক। এরকম মোলারিটির মতো আরো অনেক একক আছে, তবে সবচেয়ে পপুলার একক হচ্ছে ঘনমাত্রা প্রকাশের মোলারিটি। মোলারিটি জিনিসটা কি আমরা সেটা জানবো এখন। দেখো এখানে খুব ভালোভাবেই আমরা সংজ্ঞা দিয়ে রেখেছি। বলা হচ্ছে স্থির তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে উক্ত দ্রবণের মোলারিটি বলে। বলছে তাপমাত্রা স্থির রেখে প্রতি লিটার দ্রবণে, অর্থাৎ আমি একটা দ্রবণ তৈরি করছি, দ্রবণটা 1 লিটার হোক, হাফ লিটার হোক, 2 লিটার হোক, 3 লিটার হোক, কোনো প্রবলেম নেই। প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য আমরা দ্রবীভূত করব। যেমন আমরা বললাম না যে ধরা যাক চিনির শরবতটা 1 লিটার, তার মধ্যে 2 মোল দ্রব্য আছে, 2 মোল চিনি আছে, তাহলে এটা 2 মোল পার লিটার হবে। অর্থাৎ বলা হচ্ছে এরকম, আমি আবার বলছি, স্থির তাপমাত্রায়, প্রথমত তাপমাত্রা স্থির থাকতে হবে। প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে উক্ত দ্রবণের মোলারিটি বলে। আবার যদি বলা হয় যে স্থির তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে উক্ত দ্রবণের মোলারিটি বলে। মোলারিটিকে এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে চলো আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। তাহলে মোলারিটি, এই যে মোলারিটি এস ইকুয়াল এন ভাগ ভি। মোলারিটি এস ইকুয়াল এন ভাগ ভি। তাহলে আমরা এন ভাগ ভি যদি চিন্তা করি, এটা হচ্ছে মোল সংখ্যা আর এটা হচ্ছে আয়তনের একক লিটার। আমরা বলছি মোলারিটিকে এস দিয়ে প্রকাশ করা হয়। এন হচ্ছে মোল সংখ্যা, ভি হচ্ছে আয়তন। অর্থাৎ প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য আমরা দ্রবীভূত করব তাকে আমরা মোলারিটি বলবো। প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য আমরা দ্রবীভূত করব তাকে আমরা মোলারিটি বলবো। তাহলে একক কি হবে? একক হচ্ছে মোল পার লিটার। মোলারিটির একক হচ্ছে মোল পার লিটার। এখানে এই যে এমটা দেখতেছো, এই এম কিন্তু অবশ্যই স্মল লিটার হবে।
স্মল লেটার হবে। ঠিক আছে, এখন এই যে মোল পার লিটার দেখতে পাচ্ছ, এই সংক্ষেপে মোল পার লিটারকেই আমরা বড় হাতের এম দ্বারা প্রকাশ করতে পারি। অর্থাৎ বড় হাতের এম লেখা মানেই এটা মোল পার লিটার হয়ে যায়, আর মোল পার লিটার হওয়া মানে সংক্ষেপে এটা মোলার হয়ে যাওয়া। মোল পার লিটার মানেই মোলার হয়ে যাওয়া। নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। আমরা বলছি মোলারিটি এস ইকুয়াল এন ভাগ ভি। এন হচ্ছে মোল সংখ্যা আর ভি হচ্ছে লিটার, একক হচ্ছে মোল পার লিটার। এখানে এম হবে স্মল লেটার, আর এই মোল পার লিটারকে একত্রে বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয় এবং যাকে উচ্চারণ করার সময় বলা হয় মোলার। মানে আমি বড় হাতের এম লেখা মানেই মোল পার লিটারের কাজ হয়ে যাওয়া, বা মোল পার লিটার মানেই বড় হাতের এম, যাকে উচ্চারণ করা হয় কি রূপে? মোলার রূপে। নিশ্চয়ই শিক্ষার্থী তোমরা বুঝে যাওয়ার কথা। এবার আমরা কিছুক্ষণ আগেই তোমাদেরকে বললাম কি যে এস ইকুয়াল এন ভাগ ভি। তো আমরা কি জানি? মোল সংখ্যা এন ইকুয়াল ডাব্লিউ বাই ভি। মোল সংখ্যা এন ইকুয়াল ডাব্লিউ বাই ভি। তাহলে এখন বলো তো যে এস ইকুয়াল এন এর জায়গায় কি বসবে? এই যে ডাব্লিউ বাই এম ডিভাইডেড বাই ভি, রাইট? তাহলে বা এস ইকুয়াল ডাব্লিউ ভাগ এম ভি। মনে রাখতে হবে এই ভি এর একক কিন্তু লিটার হতে হবে, কারণ আমরা সংজ্ঞায় বলেছি প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য কি থাকে, দ্রবীভূত থাকে। তাহলে আমরা মাস্ট বি এইখানে ভি এর একক লিটার ব্যবহার করব। মাস্ট বি ভি এর একক আমরা লিটার ব্যবহার করব, আদারওয়াইজ কিন্তু আমাদের অঙ্ক মিলবে না। দেখো এখানে আয়তনের অনেকগুলো একক আমরা দিয়ে রেখেছি, তোমাদের সাথে আয়তনের একক নিয়ে কথা বলতে চাই। তো প্রথমত আমরা কথা বলতে চাই কি নিয়ে? আয়তনের আন্তর্জাতিক একক কি? অনেকেই আমরা ভুল করে আয়তনের আন্তর্জাতিক একক লিটার বলি, কিন্তু মনে রাখতে হবে আয়তনের আন্তর্জাতিক একক কিন্তু লিটার না। আয়তন মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা মানে কি? মিটার গুণ মিটার গুণ মিটার, মিটার কিউব। আয়তনের এসআই একক হচ্ছে মিটার কিউব। আমরা মুখস্থ রাখবো, জেনে রাখবো 1 মিটার কিউব সমান 1000 লিটার। 1 মিটার কিউব সমান 1000 লিটার। আর 1 লিটার সমান 10³ মিলিলিটার, মানে 1000 মিলিলিটার। আবার 1 লিটার মানেই 1 ডেসিমিটার কিউব, অর্থাৎ যেটাই লিটার সেটাই ডেসিমিটার কিউব। কিভাবে লিটার আর ডেসিমিটার কিউব সমান হয় দেখো। আমরা কি জানি? আয়তন মানে হচ্ছে এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাই না? লেন্থ, উইথ অ্যান্ড হাইট। আচ্ছা, তাহলে মিটার গুণ মিটার গুণ মিটার। আমরা জানি ডেসি শব্দের অর্থ 10, তাহলে মিটারের পরিবর্তে আমরা লিখতে পারি 10 ডেসিমিটার, আবার লিখতে পারি 10 ডেসিমিটার, আবার লিখতে পারি 10 ডেসিমিটার, রাইট? তাহলে 10 10 10 কত হয়? 10 কিউব ডেসিমিটার কিউব। তার মানে আমরা জানলাম 1 মিটার কিউব ইকুয়াল 10³ লিটার। আবার জানলাম 1 মিটার কিউব ইকুয়াল 10³ ডেসিমিটার কিউব। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো যে 1 লিটার মানেই হচ্ছে 1 ডেসিমিটার কিউব। আবার দেখো 1 মিটার কিউব সমান 10³ লিটার, আবার 1 মিটার কিউব সমান 10³ ডেসিমিটার কিউব। তাহলে ঘটনা কি দাঁড়ালো? ঘটনা হচ্ছে 1 লিটার মানেই 1 ডেসিমিটার কিউব। অনুরূপভাবে 1 মিলিলিটার মানে 1 সেন্টিমিটার কিউব, আর সেন্টিমিটার কিউবকে সংক্ষেপে বলে কিউবিক সেন্টিমিটার। 1 মিলিলিটার মানে 1 সেন্টিমিটার কিউব, আর সেন্টিমিটার কিউবকে সংক্ষেপে বলে কিউবিক সেন্টিমিটার। কিউবিক সেন্টিমিটারকে আমরা সিসি বলতে পারি। এই হচ্ছে আয়তনের একক সমূহ। আচ্ছা, চলো আমরা আবার পূর্বের আলোচনায় ফিরে যাই। আমরা জানলাম মোলারিটি এস ইকুয়াল এন ভাগ ভি। এন এর মান বসালাম ডাব্লিউ বাই এম, ডাব্লিউ বাই এম বসালাম, বসার পর এস ইকুয়াল ডাব্লিউ ভাগ এম ভি। এটা একটা মোলারিটি সূত্র। এখানে এস হচ্ছে মোলারিটি, ডাব্লিউ পদার্থের ভর যার একক গ্রাম, এম হচ্ছে আণবিক ভর, আর ভি হচ্ছে আয়তন যেখানে একক থাকবে লিটার। এখন ধরা যাক আমি এইখানে ভি এর জায়গায় আমি এমন একটা মান বসাবো যেই মানটা একক এমএল। তাহলে নিশ্চয়ই আমি এই সূত্রে এমএল এর কোনো মান বসাতে পারবো না, বা সেন্টিমিটার কিউব। আর সেন্টিমিটার কিউবকে সংক্ষেপে বলে সিসি। কেন পারবো না? কারণ আমাদের মোলারিটির ডেফিনেশন বা সংজ্ঞাতেই বলা আছে প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য আমরা দ্রবীভূত করি, 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য আমরা দ্রবীভূত করি তাকে আমরা মোলারিটি বলি। তাহলে আমরা তো এখানে বলতেই পারবো না, এখানে বলতেই পারবো না, কারণ লিটার লাগবে। এখন মিলিলিটার বা সেন্টিমিটার কিউব বা সিসিতে যদি আমরা মান বসাই, তাহলে এই ভিটাকে, এই ভি এর যে মানটাকে, এখানে যে ভিটা থাকবে তাকে আমরা 1000 দিয়ে ভাগ করব। ধরো এখানে 500 ml বসলো, তাহলে আমি কি 500 ml বসাবো নাকি 500 ভাগ 1000? 500 ভাগ 1000 করব। চিন্তা করো এই ভিটাকে 1000 দিয়ে ভাগ করা মানেই কিন্তু উপরে 1000 দিয়ে গুণ করা। মোলারিটি এস ইকুয়াল ডাব্লিউ গুণ 1000 ডিভাইডেড বাই এম ইন্টু ভি। অর্থাৎ যারা বুঝছো ভালো, যারা বোঝো নাই তারা যদি একটা কথা মনে রাখো,
এই অঙ্ক আর কখনো ভুল হবে না। দেখো ভালো করে খেয়াল করো, কখনো ভুল হবে না। তুমি দুইটা সূত্র দেখতে পাচ্ছ মোলারিটির, একটা হচ্ছে 1000 গুণ ছাড়া আর একটা হচ্ছে 1000 গুণ সহ। দেখো ভালো করে খেয়াল করো, যখন মোলারিটির একক হবে লিটার তখন S = W/mv, আর যখন মোলারিটির একক হবে মিলিলিটার বা সেন্টিমিটার কিউব বা সিসি তখন S = W × 1000/mv। অর্থাৎ তুমি যদি এই সূত্র না বুঝো তারপরও একটা কথা মনে রাখলেই হবে, তুমি অঙ্ক দেখবা, দেখার পর দেখবা আয়তনের একক কি। আয়তনের একক যদি লিটার হয় তাহলে তুমি এই সূত্র ইউজ করবা, আর আয়তনের একক যদি মিলিলিটার বা সেন্টিমিটার কিউব বা সিসি হয় তখন তুমি এইটা ইউজ করবা। নিশ্চয়ই আমার কথা বুঝতে পেরেছো। চলো আমরা কথা না বাড়িয়ে সামনে এগোই এবং অঙ্ক কিভাবে করা যায় সে চিন্তা করি। আমরা এখন অঙ্ক করার পূর্বে আরও কিছু বিষয় আমাদের জানা দরকার, এগুলো একটু জেনে নিয়ে আমরা অঙ্কে যাবো ইনশাল্লাহ। দেখো টপিকের নাম হচ্ছে প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণ জিনিসটা কি? যে দ্রবণের ঘনমাত্রা নির্দিষ্টভাবে জানা যায় তাকে প্রমাণ দ্রবণ বলে। মানে একটা দ্রবণের কথা বলা হলো তোমাকে, যে দ্রবণ নাম শুনে তুমি বলতে পারো এটা কি হবে, নাম শুনেই বলতে পারো এটা কি হবে, ঘনমাত্রা কেমন হবে, তাহলে ওই দ্রবণের নাম প্রমাণ দ্রবণ। ওকে, তো চলো আমরা প্রমাণ দ্রবণ সম্পর্কে জানি। যেমন এখানে দেখতে পাওয়া যাচ্ছে মোলার দ্রবণ, সেমিমোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ, সেন্টিমোলার দ্রবণ, মিলিমোলার দ্রবণ। আচ্ছা খেয়াল করি আমরা। প্রথমত মোলার দ্রবণ, যার ঘনমাত্রা 1 মোলার। 1 মোলার মানে কি আসলে? 1 মোলার মানে কি? এটা হচ্ছে এস এর মান, এটা হচ্ছে এস এর মান 1 মোলার বা 1 মোল পার লিটার। এটা হচ্ছে এস এর মান 1 মোলার বা 1 মোল পার লিটার। নিশ্চয়ই বুঝতে পারছো, তাই না? এখন যদি এটা সেমিমোলার হয়, সেমিমোলার হয়, যদি সেমিমোলার হয় তখন এটার নাম হয় বা এটার মান হয় 0.5 মোলার। ডেসিমোলার যদি হয় 0.1 মোলার, কারণ তুমি জানো ডেসি মানেই 0.1। কিভাবে 0.1 দেখো ভালো করে। আমরা কি জানি? 1 মোলার ইকুয়াল 10 ডেসিমোলার। ডেসিমোলার, রাইট? কারণ ডেসি শব্দের অর্থই 10। তাহলে 1 ডেসিমোলার, এখানে বড় হাতের এম হবে, 1 ডেসিমোলার ইকুয়াল 1/10 এম, অর্থাৎ 0.1 ডেসিমোলার, মানে মোলার হবে। অর্থাৎ দেখো 1 মোলার ইকুয়াল 10 ডেসিমোলার, তাহলে 1 ডেসিমোলার ইকুয়াল 1/10 মোলার। মনে রাখবো আমরা। একইভাবে সেন্টি মানে কি? 1/100। মিলি মানে কি? 1/1000। মিলি মানে কি? 1/1000। চলো আমরা এই জিনিসটাকে আরো ভিন্নভাবে প্রকাশ করা যায়। যেমন তুমি যেটাকে বলতেছো, তুমি যেইটাকে বলতেছো, এই দেখো তুমি যেটাকে বলতেছো 0.5 অর্থাৎ সেমিমোলার, তুমি চাইলে সেটাকে m/2 মোলার বলতে পারো, m/2 বলতে পারো, বা তুমি বলতে পারো 1/2 মোলার। অর্থাৎ এই দেখো সেমিমোলার মানেই তো 0.5, 0.5 মানে তুমি চাইলে এটাকে 1/2 মোলার এভাবে লিখতে পারো বা m/2 লিখতে পারো। ঠিক আছে? আচ্ছা এবার দেখো যেটা কিনা ডেসিমোলার, এই ডেসিমোলার যেটা দেখতে পাচ্ছ এখানে, এটা 0.1। 0.1কে তুমি কিন্তু 1/10 এম লিখতে পারো, বা কখনো কখনো কোথাও কোথাও m/10 লেখা হয়। 1/10 মানেই হচ্ছে m/10, 1/10 এম মানেই হচ্ছে m/10, মানে হচ্ছে 0.1। আবার তুমি দেখতে পাচ্ছ এখানে, এই যে দেখো 1/100 এম বা m/100, m/100। নিশ্চয়ই বুঝতে পারছি আমরা 1/100 এম বা m/100, রাইট? এইবার দেখো যে 1/1000 এম বা m/1000, একই কথা। এই যে 1/10 এম বা 1/100 এম বা 1/1000 এম বা m/1000। অর্থাৎ এই দ্রবণগুলোকে আমরা চাইলে এভাবেও প্রকাশ করতে পারি। নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে আমরা আবার যদি বলি প্রমাণ দ্রবণ কাকে বলে? যে সকল দ্রবণের ঘনমাত্রা নির্দিষ্ট তাদেরকে প্রমাণ দ্রবণ বলে। যেমন মোলার দ্রবণ, সেমিমোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ, সেন্টিমোলার দ্রবণ এবং মিলিমোলার দ্রবণ। এবং এই দ্রবণগুলোকে যথাক্রমে এইভাবে লেখা যায়। আর যখন আমরা দেখব যে কোনো অঙ্কে এরকমভাবে ডেসিমোলার লেখা আছে, ডেসিমোলার লেখা আছে, তখন আমি বুঝে নিব যে এটা এস এর মান, অর্থাৎ এস ইকুয়াল 0.1 মোলার হবে। যখন আমি দেখব কোনো অঙ্কে সেমিমোলার লেখা আছে তখন বুঝে নিব এস ইকুয়াল 0.5 মোলার হবে। যখন দেখব কোথাও লেখা আছে সেন্টিমোলার তখন দেখব এস ইকুয়াল 0.1 মোলার হবে। ওকে, চলো আমরা একটু মোলার দ্রবণের সংজ্ঞা জেনে নিব। মোলার দ্রবণের সংজ্ঞা কি হতে পারে খেয়াল করি আমরা নিশ্চয়ই মোলারিটির সংজ্ঞা আমাদের মনে আছে। স্থির তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত হয় তাকে মোলারিটি বলে। স্থির তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে
যত মোল দ্রব্য দ্রবীভূত হয় তাকে মোলারিটি বলে। আমরা বললাম যে মোলার দ্রবণ মানে এর ঘনমাত্রা হবে 1 মোল পার লিটার। তাহলে 1 মোল পার লিটার যদি হয় তাহলে মোলারিটি এস ইকুয়াল আমরা জানি এন ভাগ ভি, তাই না? আমরা বলি সংজ্ঞায় প্রতি লিটার দ্রবণে, মানে 1 লিটার, রাইট? আর এখানে 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে, 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে, তখনই তো এস এর মান 1 হয়, 1 মোল পার লিটার হয়। এই যে বলছে স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে তাকে মোলার দ্রবণ বলে। স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তখন তাকে মোলার দ্রবণ বলে। আর মোলার দ্রবণের জন্য এস এর মান 1 মোল পার লিটার হয়। আসো এবার আমরা কথা বলি ডেসিমোলার দ্রবণ নিয়ে। কি নিয়ে কথা বলবো? তাহলে স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে এইখানে 1 মোল না হয়ে যদি 0.1 মোল হতো, 0.1 মোল হতো, তখনই কিন্তু এটা ডেসিমোলার হতো। 1 লিটার দ্রবণে যদি 0.1 মোল হতো তখন এটা ডেসিমোলার হতো। আবার স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 0.5 মোল যদি হতো তখন এটা হতো কি? সেমিমোলার হতো। ওকে, চলো আমরা এইগুলো একটু বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের লেকচার বুকের একটা কোশ্চেন যেটা অলরেডি বোর্ডে আসছে। বলতেছে এরকম যে 0.01 মোলার HCl দ্রবণ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। তো তখন আমরা কি বলবো? আসলে বলতে হবে স্থির তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে 0.01 মোল HCl দ্রবীভূত থাকলে, মানে প্রথমে মোলারিটির সংজ্ঞা বলবো, দিয়ে বলবো 0.01 মোলার HCl দ্রবণ বলতে বোঝায় স্থির তাপমাত্রায় প্রতি লিটার HCl দ্রবণে 0.01 মোল HCl দ্রবীভূত আছে। আমি আবার বলছি, যদি বলে এরকম প্রশ্ন 0.01 মোলার HCl দ্রবণ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, মোলারিটির সংজ্ঞা আগে দিব, দেওয়ার পর বলবো 0.01 মোলার HCl দ্রবণ বলতে বোঝায় স্থির তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে 0.01 মোল HCl দ্রবীভূত আছে। ওকে, কোশ্চেন দেখাও যে মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ। তুমি এই ধরনের কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য তুমি প্রথমে প্রমাণ দ্রবণ কাকে বলে তার সংজ্ঞা দিবা, বলবা যে দ্রবণের ঘনমাত্রা নির্দিষ্ট তাকে প্রমাণ দ্রবণ বলে, রাইট? তারপর তুমি মোলার দ্রবণের সংজ্ঞা দিবা, যে স্থির তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে তাকে মোলার দ্রবণ বলে, আর মোলার দ্রবণে S = 1 মোল পার লিটার। অর্থাৎ যেহেতু এই দ্রবণের ঘনমাত্রা আমরা নির্দিষ্টভাবে জানি, তার মানে এটি একটি প্রমাণ দ্রবণ। ওকে, m/2 Na2CO3 বলতে কি বোঝায়? m/2, এই দেখো এটা কিন্তু একটা বোর্ড কোশ্চেন। হ্যাঁ, অনেকেই কিন্তু কোশ্চেনটা পরীক্ষা হলে ধরতে পারে নাই। কেন? কারণ সবাই আসলে এটাকে 0.5 মোলার Na2CO3 বলতে বা দেখতে অভ্যস্ত, m/2 দিতে পারে নাই। এই দেখো এই m/2 মানে কি? 1/2m, আর 1/2 মানে কি? 0.5। হয়তো বা 0.5 সোডিয়াম কার্বনেট এইভাবে দিলে সবাই পারতো, কিন্তু পরীক্ষায় দিয়ে দিছে m/2। তোমাকে স্টাইলটা শিখতে হবে। ওকে, একই কথা, তুমি মোলারিটির সংজ্ঞা দিবা, তারপর বলবা m/2 Na2CO3 দ্রবণ বলতে বোঝায় প্রতি স্থির তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে 0.5 মোল Na2CO3 কি আছে? দ্রবীভূত আছে। এটাই বোঝায়, এটাই লিখে দিবা, আর কোনো ঝামেলা নাই এখানে। এরপর ডেসিমোলার দ্রবণের ব্যাখ্যা দাও। অলরেডি আমরা ব্যাখ্যা দিয়েছি, স্থির তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে 0.1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে তাকে ডেসিমোলার দ্রবণ বলে। ওকে, আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন 2 মার্কের জন্য, যেটা পরীক্ষায় প্রায় আসে। মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল কেন ব্যাখ্যা করো। মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল কেন ব্যাখ্যা করো। এই ধরনের কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য প্রথমে তুমি মোলারিটি ডেফিনেশন দিবা, বলবা স্থির তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে মোলারিটি বলে। আবার বলছি, স্থির তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে মোলারিটি বলে। খুবই ভালো কথা। এখন বলবা যে কোন দ্রবণের ঘনমাত্রা মোলারিটি এককে প্রকাশ করতে হলে, কোন দ্রবণের ঘনমাত্রা মোলারিটি এককে প্রকাশ করতে হলে নিশ্চয়ই তার আয়তন ভি জানতে হবে। আয়তন ভি জানতে হবে, অর্থাৎ তার আয়তন দরকার। এখন যেহেতু তাপমাত্রা পরিবর্তনের সাথে দ্রবণের আয়তন পরিবর্তন হয়, আর মোলারিটি নির্ণয় করতে আয়তন দরকার, তাই আমরা বলতে পারি যে মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল। নিশ্চয়ই এটা পারবা। চলো আমরা অঙ্ক করব এবার। আর কথা নাই, অনেক আলোচনা হয়েছে মোলারিটি নিয়ে, হ্যাঁ, ঘনমাত্রা নিয়ে। এখন আমরা অঙ্ক করব। অঙ্ক করার জন্য তোমাদের কিছু কথা আমি আবার মনে করিয়ে দিতে চাই, এই সূত্রটা মনে করিয়ে দিতে চাই। দেখো, আমরা মোলারিটি নির্ণয়ের 2টি সূত্র শিখেছি। আমি আবার রিপিট করছি, একটি 1000 গুণ ছাড়া, একটি 1000 গুণ সহ। এখানে এস দিয়ে বোঝায় মোলারিটি, যার একক মোল পার লিটার বা মোলার। ডাব্লিউ বোঝায় পদার্থের ভর, যার একক গ্রাম।
এম হচ্ছে আণবিক ভর আর ভি হচ্ছে আয়তন। শর্ত হচ্ছে ভি এর আয়তন কোন এককে আছে অঙ্ক দেখার পর আমাকে ডিসাইড করতে হবে যে আমি প্রথম সূত্র নাকি দ্বিতীয় সূত্র ইউজ করব। যদি ভি এর একক লিটার এককে থাকে তখন আমি এই সূত্র ইউজ করব, আর যদি ভি এর একক এমএল বা সেন্টিমিটার কিউব বা সিসিতে থাকে তাহলে আমি এই সূত্র ইউজ করব। রাইট? তাহলে চলো এবার আমরা দেখে নেই আমাদের এই অঙ্কে কি বলেছে। প্রথমত ফার্স্টেই আমাদেরকে বলছে সোডিয়াম কার্বনেটের 500 ml 500 ml ডেসিমোলার দ্রবণ। খুব ভালো কথা। প্রথমত আমরা দেখতে পাচ্ছি এটা 500 ml লেখা আছে, তাহলে আয়তনের একক যেহেতু এখানে ml, আর তাই আমরা মোলারিটির 1000 গুণ সহ যে সূত্রটি সেটি আমরা লিখব। তাহলে S ইকুয়াল W গুণ 1000 ডিভাইডেড বাই mv। কেন 1000 গুণ সহ সূত্রটি ইউজ করলাম? কারণ আয়তন ml এ দেয়া আছে। খুব ভালো কথা। এইবার তার মানে বুঝে গেলাম খাতায় লিখতে হবে আয়তন v ইকুয়াল 500 ml। আয়তন কথাটা লিখে দিতে হবে পরীক্ষার খাতায়। ওকে, দেখো এখানে ডেসিমোলার লেখা আছে। ডেসিমোলার আমাদেরকে নিশ্চয়ই একটা মেসেজ দেয়, কারণ ডেসিমোলার একটা প্রমাণ দ্রবণ। তাহলে ডেসিমোলার মানে S ইকুয়াল 0.1 মোলার। খুব ভালো কথা। এরপর আণবিক ভর m, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106, তোমাকে হিসাব করতে হবে। আর বের করতে হবে কি? ভর বের করতে হবে, তাই না? W বের করতে হবে কি পরিমাণ দ্রবণে কি পরিমাণ Na2CO3 থাকবে। তাহলে বা W ইকুয়াল SMV ভাগ 1000। ওকে, তাহলে SMV ভাগ 1000 কি হবে? আমরা হিসাব করব এখন। হিসাব করব S এর মান কত। দেখো S এর মান 0.1, ওকে, M এর মান 106 আর V এর মান 500, ওকে, ডিভাইডেড বাই 1000। হিসাব করলে 5.3 গ্রাম আসবে। 5.3 গ্রাম আসবে। নিশ্চয়ই আমার এই অঙ্কটি সবাই বুঝে যাওয়ার কথা। এস এর মান 0.1 ডেসিমোলারের জন্য, এম আণবিক ভর 106, আয়তন 500 ml, আর আয়তন ml বলেই নিচে 1000 দিয়ে ভাগ হয়েছে। এটা আমাদের লেকচার শিটের কোশ্চেন নাম্বার 48, পেজ নাম্বার 7। ওকে, পরবর্তী অঙ্কের জন্য আমরা চলে যাই। এইবার একটু খেয়াল করে দেখব কোন সূত্র ব্যবহার করা হয়েছে। খেয়াল করো, এখানে বলতেছে অঙ্কে যে 73 গ্রাম HCl যদি 4 লিটার দ্রবণে দ্রবীভূত করা হয় তবে দ্রবণের মোলারিটি কত? 73 গ্রাম HCl যদি 4 লিটার দ্রবণে দ্রবীভূত করা হয় তবে দ্রবণের মোলারিটি কত? তাহলে আমরা জানি S ইকুয়াল W ভাগ mv, তাই না? তাহলে W ভাগ mv যদি হয় তাহলে কি হবে? V ইকুয়াল টু 4 লিটার। M ইকুয়াল HCl এর আণবিক ভর কত? 36.5। এরপর W এর মান কত? 73 গ্রাম। চাই কি? মোলারিটি। হ্যাঁ, চাই কি? মোলারিটি বের করতে হবে আমাদেরকে। তাহলে এখন দেখো, বা S ইকুয়াল এই W এর মান কত? W এর মান 73। আচ্ছা, এখানে 1000 গুণ হলো না কেন? 1000 গুণ হয় নাই কারণ আয়তনের একক হচ্ছে লিটার। ওকে, M এর মান কত? 36.5 আর V এর মান কত? V এর মান 4। তাহলে এখন এই যে বোঝাই যাচ্ছে এখানে কাটাকাটি করলে, এটা কাটাকাটি করলে এটা 2 হয়, আর এই 2 আর এই 4 কাটাকাটি করলে 2 হয়। তাহলে এটা 1/2 মোলার, যেটাকে উত্তর হিসেবে দেওয়া আছে সেমি মোলার। 1/2 মোলার বা সেমি মোলার। নিশ্চয়ই এই অঙ্কটি সবাই বুঝে যাওয়ার কথা। ওকে, হ্যাঁ, আমরা আরও একটি অঙ্ক দেখতেছি। দেখো এই অঙ্কে কি বলে দেওয়া আছে। বলছে 25 গ্রাম সালফিউরিক অ্যাসিড 100 ml দ্রবণে দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে কত? প্রথমে আগের মতোই কথা, আমরা আয়তনের একক দেখে সূত্র নির্বাচন করব। আয়তনের একক যেহেতু ml, তার মানে সূত্র হচ্ছে S ইকুয়াল W গুণ 1000 ডিভাইডেড বাই M ইন্টু V। ওকে, আচ্ছা, খুবই ভালো কথা। তাহলে এখন V হচ্ছে 100 ml, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98, আর W এর মান দেয়া আছে 25 গ্রাম। বের করতে হবে মোলারিটি। তাহলে বা S ইকুয়াল 25 গুণ 1000 ডিভাইডেড বাই 98 গুণ 100। 98 গুণ 100। তাহলে এখন কাটাকাটি করলে যে উত্তরটা আসবে সেটাই, এই যে 2.55 উত্তর আসবে। হ্যাঁ, 2.55 উত্তর আসবে। ওকে, আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখতে পারি। ঠিক আছে, 25 গুণ, এটা তো কাটাকাটি করে 10 হয়ে যাবে, 10 ভাগ 98। হ্যাঁ, 2.55 উত্তর আসছে। আচ্ছা, চলে যাই পরবর্তী অঙ্কে।
এইখানে এই অঙ্কটা একটা ঝামেলা আছে, এটা আমাদের লেকচার বুকের 98 নাম্বার না 58 নাম্বার অঙ্ক। হ্যাঁ, খুব মনোযোগ সহকারে দেখো কি বলছে এই অঙ্কে। বলছে 500 ml দ্রবণে Na2CO3 এর 5 × 10⁻10 টি অণু দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে কত? খুব ভালো কথা। প্রথমত মোলারিটি চাচ্ছে, আয়তনের একক দেয়া আছে ml, তাই আমরা সূত্রটা আগে নির্বাচন করে ফেললাম, S = W × 1000 ভাগ m × v। খুবই ভালো কথা। এখন v এর মান দেয়া আছে, v এর মান দেয়া আছে কত? v এর মান দেয়া আছে হচ্ছে 500 ml। ওকে ফাইন। এবার S মোলারিটি চাই, যেহেতু পদার্থটা সোডিয়াম কার্বনেট, আণবিক ভর 106, দরকার এখন W। কি দরকার? W। এখন এই অঙ্কে পদার্থের ভর W কিন্তু দেয়া নাই, দেয়া আছে 5 × 10⁻10, 5 × 10⁻10 টি অণু। তো 5 × 10⁻10 টি যে অণু দেয়া আছে সেখান থেকে কিন্তু ভর বের করে নেওয়া যায়। কিভাবে ভর বের করে নেওয়া যায় দেখো, আমরা জানি 6.023 × 10⁻23 টি Na2CO3 এর ভর ইকুয়াল তার আণবিক ভর 106 গ্রাম। নিশ্চয়ই তোমাদের এটা মনে আছে, বা মনে না থাকলে আমি তোমাদেরকে ডিটেল আরো দেখাতে পারি। 1 মোল Na2CO3 ইকুয়াল 106 গ্রাম, আর আরেকটা হচ্ছে 1 মোল Na2CO3 ইকুয়াল 6.023 × 10⁻23 টি অণু, নাকি এরকম কিছু একটা। তাহলে এতটি সোডিয়াম কার্বনেটের ভর 106 গ্রাম। তাহলে অতএব 5 × 10⁻10 টি Na2CO3 এর ভর ইকুয়াল 106 গুণ 5 × 10⁻10 ভাগ 6.023 × 10⁻23। তাহলে এখন ক্যালকুলেটর ব্যবহার করে আমরা দেখি কত উত্তর হয়। 106 গুণ 5E10 ভাগ 6.023 × 10⁻23, এটা হবে 8.8 × 10⁻12 গ্রাম, সামান্য একটু কম বেশি যদিও আছে, 8.79 আছে। ওকে, 8.8 × 10⁻12। আমরা এখন তাহলে সূত্র দিব। সূত্রে কি হবে? এই যে S = W × 1000 ডিভাইডেড বাই mv, তাই না? তাহলে এখন দেখো এখানে W এর মানই হচ্ছে এইটা, 8.8 × 10⁻12 গ্রাম। আচ্ছা, এবার m এর মান হচ্ছে 106, v এর মান অঙ্কে দেয়া আছে 500 ml, অঙ্কে দেয়া আছে 500 ml। ওকে, আর তারা চাই S এর মান। এইবার যদি আমরা অঙ্কে মানটা বসাই, S = 8.8 × 10⁻12 গুণ 1000 ভাগ m এর মান 106, v এর মান 500। তাহলে কত হয় আমরা দেখি, এটা গুণ এই 0 এই 0 এই 0 এই 0 কেটে যায়, 10 ভাগ 106 গুণ 5, 1.66 × 10⁻13 মোলার। 1.66 × 10⁻13 মোলার। দেখো তো উত্তর মিলে কিনা? হ্যাঁ, উত্তর মিলে গেছে। ওকে, উত্তর মিলে গেছে। আমরা নিশ্চয়ই অঙ্কটিও বুঝতে পেরেছি, রাইট? এইবার দেখো একটা অঙ্ক দিয়েছে এখানে, বলছে 0.5 মোলার 250 ml স্ল্যাকেড লাইম। স্টুডেন্টদের সবার এটাতে প্রবলেম। স্ল্যাকেড লাইম মূলত এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এছাড়াও তোমাদের প্রবলেম যাতে না হয় এই জন্য আমরা এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 5টা নামে পরিচিত, আমি 5টা নামই তোমাদেরকে দেখাচ্ছি। একটা হচ্ছে স্ল্যাকেড লাইম, আরেকটা হচ্ছে রাসায়নিক নাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই দেখো লেখা আছে চুনের পানি, যার ইংরেজি নাম হচ্ছে লাইম অফ ওয়াটার। আর লাস্ট ওয়ান হচ্ছে কলিচুন। খেয়াল করছো নিশ্চয়ই, আমি দেখাই। প্রথমত ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই দেখো প্রথমত ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এরপর দেখো লেখা আছে স্ল্যাকেড লাইম, তারপর হচ্ছে চুনের পানি বা লাইম অফ ওয়াটার, আর একটা হচ্ছে কলিচুনের। 5টা নাম আছে। ওকে, তো যাই হোক, এবার নিশ্চয়ই সবাই পারবা। আর আমরা জানি এখানে ml একক ব্যবহার করা হয়েছে, ml একক ব্যবহার করা হয়েছে, তার মানে S = W × 1000 ভাগ m × v।
খুবই ভালো কথা। এখানে ডাব্লিউ এর মান বের করতে হবে, তাহলে ডাব্লিউ ইকুয়াল এস এম ভি ভাগ 1000। আচ্ছা, এবার এস এর মান কত? 0.5। এম এর মান, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের এম এর মান এটা 16। আণবিক ভর বের করি আমরা, 40 যোগ 16 আর 1 17 গুণ 2, 17 গুণ 2 মানে 34, তাহলে 74। তাহলে 74 আর ভি এর মান কত? 250। ওকে, ভাগ কত? 1000। তাহলে বা ডাব্লিউ ইকুয়াল কি হবে? ডাব্লিউ ইকুয়াল কি হবে হিসাব করি আমরা, যে 0.5 গুণ 74 গুণ 250 ভাগ 1000, 9.2625 গ্রাম। হ্যাঁ, 9.25 গ্রাম। নিশ্চয়ই এটাও ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। এটা আমার লেকচার শিটের কোশ্চেন নাম্বার 63। ওকে, এইখানে কি লেখা আছে দেখো, একজন শিক্ষক তার শিক্ষার্থীদেরকে পটাশিয়াম কার্বনেট, এই যে পটাশিয়াম কার্বনেট ও পাতিত পানি দিয়ে 250 ml এবং 0.1 মোলার দ্রবণ তৈরি করতে নির্দেশ দিলেন। প্রস্তুতকৃত দ্রবণটির দ্রবের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, অনেকেই দুইটা কোশ্চেন করে। এক নাম্বার, পটাশিয়াম কার্বনেট নিয়ে ঝামেলায় পড়ে, পটাশিয়াম কার্বনেটের সংকেত পারে না। যদিও এটা না পারা একদমই উচিত না, কারণ সোডিয়াম কার্বনেট আর পটাশিয়াম কার্বনেট দেখতে একই রকম হওয়া উচিত, জাস্ট সোডিয়ামের জায়গায় পটাশিয়াম হবে। আমি দেখাই পটাশিয়াম কার্বনেটের সংকেত এইটা, এবং তার আণবিক ভর কত হবে? 39 গুণ 2 যোগ কার্বন 12 যোগ অক্সিজেন 16 গুণ 3। তাহলে এখন 3 16 48 আর 12 60, আর এই যে 39 গুণ 2 যোগ 60, 138। খুবই ভালো কথা, 138 পেলাম আমরা। এখন কোশ্চেনটা হচ্ছে পাতিত পানি কি? আসলে আমরা যে 2 নাম্বার চ্যাপ্টারে পাতন পড়েছি না, পাতন ইকুয়াল বাষ্পীভবন প্লাস ঘনীভবন, মানে পাতিত পানি মানে এক ধরনের ফুটানো পানি। পাতিত পানির আলাদা কোনো পাতিত পানির জন্য আলাদা কোনো সংকেত নেই, পাতিত পানির জন্য তোমাকে আলাদা কোনো আয়োজন করতে হবে না, জাস্ট নর্মাল পানি কল্পনা করবে, রাইট? আচ্ছা, এখন আমাদের অঙ্কের আয়তনের একক দেয়া আছে, দেখো এমএল। এমএল যেহেতু দেয়া আছে, তার মানে মোলারিটির আমরা কোন সূত্র ইউজ করব? 1000 গুণ যুক্ত যে সূত্রটি রয়েছে আমরা সেটি ইউজ করব, এই যে এমভি। তাহলে বা ডাব্লিউ ইকুয়াল এস এম ভি ভাগ 1000, তাই না? তাহলে এস এম ভি ভাগ যদি 1000 হয়, এস এর মান কত? এস এর মান দেখো 0.1 দেয়া আছে, 0.1। এম এর মান কত? এম এর মান পাইলা 138। এবার ভি এর মান কত? ভি এর মান অঙ্কে দেয়া আছে 250। 250 ভাগ কত? 1000। তাহলে এখন হিসাব করলে যেটা হয়, হিসাব করলে হয় কি 0.1 গুণ 138 গুণ 250 ভাগ 1000। আচ্ছা, 3.45 হ্যাঁ, 3.45 গ্রাম। নিশ্চয়ই আমাদের মোলারিটির মোটামুটি যতগুলো উদাহরণ দিলে তোমাদের মোলারিটি বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমি ততগুলো উদাহরণ দিয়েছি। এখন আমরা একটু ভিন্ন আলোচনায় যেতে চাই। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঘনমাত্রা পরিবর্তনের একটি সূত্র দেখব। অর্থাৎ নির্দিষ্ট ঘনমাত্রার কোনো দ্রবণকে যদি পরিবর্তন করতে চায়, ধরো তুমি একটা চিনির শরবত বানাইছো, এটার ঘনমাত্রা 0.5 মোল পার লিটার, অর্থাৎ সেমিমোলার দ্রবণ। এখন তোমার ইচ্ছা যে তুমি এই দ্রবণটার ঘনমাত্রা চেঞ্জ করবা। চেঞ্জ করে কি করবা? ডেসিমোলারে নিয়ে যাবা। মানে তাহলে কি করতে হবে? পানি যোগ করতে হবে। অর্থাৎ কোন একটা দ্রবণ এর ঘনমাত্রা যা আছে তুমি তার মধ্যে পানি যোগ করে তাকে আরো লঘু করতে চাও। এখন কতটুকু পানি যোগ করলে কতটুকু লঘু হবে, অথবা কতটুকু আমি লঘু করতে চাই এই জন্য কতটুকু পানি যোগ করতে হবে, এটা যে সূত্র দিয়ে নির্ণয় করা হয় তাকে বলা হয় ঘনমাত্রা পরিবর্তনের সূত্র বা লঘুকরণ সূত্র। এটা 9-10 বোর্ড বই নেই, তবে একবার বোর্ডে আসছে এই টাইপের অঙ্ক, যে এজন্য করানো হচ্ছে। কেউ যদি মন না চাই করতে নাও পারো। S1V1 = S2V2, খুবই সহজ একটা সূত্র। S1V1 = S2V2। খেয়াল করি আমরা, S1 হচ্ছে দ্রবণের প্রাথমিক ঘনমাত্রা, অর্থাৎ প্রথমে দ্রবণে যে ঘনমাত্রা থাকবে। V1 হচ্ছে দ্রবণের প্রাথমিক আয়তন, প্রথমে যে আয়তন থাকবে। S2 কি? দ্রবণের পরিবর্তিত ঘনমাত্রা, মানে যেটা ঘনমাত্রা চেঞ্জ হবে হওয়ার পর যেটা থাকবে। আর V2 হচ্ছে দ্রবণের পরিবর্তিত আয়তন, মানে আয়তন পরিবর্তনের পর যেটা থাকবে সেটা। নাকি? ওকে ওকে, চলো ঘনমাত্রা পরিবর্তন করা হয় এমন একটা
অঙ্ক আমরা প্রথমে দেখব। তো প্রথমে এরকম হলো যে আমরা একটা দ্রবণ রাখলাম যেখানে ঘনমাত্রা মনে করো ঘনমাত্রা 0.5 মোলার আর আয়তন 10 ml, এমন একটা দ্রবণ। কিন্তু আমাদের এই ঘনমাত্রার এই দ্রবণটার মধ্যে পানি যোগ করতে হবে। আমরা পানি যোগ করলাম এবং আমরা চাই, ধরো এটা HCl দ্রবণ ছিল, এই HCl দ্রবণটা মনে করো এবার আমরা চাই যে 0.1 মোলার ঘনমাত্রার হবে। তাহলে প্রশ্ন হচ্ছে এর আয়তন কত হতে হবে। আমি আবার অঙ্কটা বোঝাই। একটা HCl দ্রবণ ছিল যার ঘনমাত্রা 0.5 মোল পার লিটার, আয়তন ছিল মাত্র 10 ml। এখন আমরা এর মধ্যে পানি যোগ করব, অর্থাৎ দ্রবণটাকে লঘু করব। ঘনমাত্রা হয়ে গেল 0.1 মোলার, এমন করতে চাই আমরা। তাহলে আয়তন কত হবে যখন ঘনমাত্রা 0.1 মোল পার লিটার হবে? খুবই সিম্পল একটা অঙ্ক। S1 V1 ইকুয়াল S2 V2। S1 হচ্ছে প্রথমে যে ঘনমাত্রা ছিল, প্রাথমিক ঘনমাত্রা 0.5। V1 হচ্ছে 10 ml, প্রথমে যে আয়তন ছিল। S2 0.1। এবার আমরা বের করতে চাই V2। তাহলে বা V2 ইকুয়াল কি হবে? এই যে 0.5 গুণ 10 ভাগ 0.1। তাহলে এখন কি হয় আমরা একটু চিন্তা করে দেখি। 0.5 গুণ 10 ভাগ 0.1 তাহলে এটা হচ্ছে 50 ml। অর্থাৎ যখন আমরা দ্রবণের ঘনমাত্রা 0.1 করে ফেলবো তখন এই V হয়ে যাবে 50 ml। কত ml? 50 ml। নিশ্চয়ই এই লঘুকরণ সূত্রের এই অঙ্কটি তোমাদের কাছে ক্লিয়ার। এবার আমরা যে অঙ্কটি করব সেটি হচ্ছে, আমাদের যদি কখনো মনে হয় যে আমরা একাধিক দ্রবণকে একত্রে মিক্সড করব, ডিফারেন্ট পাত্রের দ্রবণকে একত্রে মিশ্রিত করব, তাহলে আমাদের নতুন যে দ্রবণটা তৈরি হবে তার ঘনমাত্রা কেমন হবে। আমি আগে অঙ্কের কনসেপ্টটা বোঝাই। দেখো অঙ্কের কনসেপ্টটা হচ্ছে এরকম যে তিনটা পাত্রে তিনটা ডিফারেন্ট দ্রবণ আছে। এই দেখো, ধরো এইখানে তিনটাতে HCl আছে, এখানে HCl, এখানে HCl, এখানে HCl। যদি পদার্থগুলো ভিন্ন হয় তাহলে আবার এদেরকে পরস্পর মিশাইলে একটা ঝামেলা আছে, তাদের মধ্যে বিক্রিয়া হতে পারে। কিন্তু এই জন্য আমরা এখন যে অঙ্কটি করছি সেখানে পদার্থগুলো একই টাইপের পদার্থ হইতে হবে, নাহলে আবার ডিফারেন্ট পদার্থ, একটা অ্যাসিডের মধ্যে একটা ক্ষার মিশিয়ে দিলা, তখন তারা পরস্পরের সাথে বিক্রিয়া করে ঘনমাত্রা না বেড়ে উল্টা কমে যাবে। এখন যেমন কি হবে, এই পাত্র তিনটা পাত্রের দ্রবণকে একত্রিত করলে তাদের ঘনমাত্রা বাড়বে। কিন্তু যদি ভিন্ন জাতীয় পদার্থ দাও, একটা অ্যাসিড একটা ক্ষার দাও, যেটা আমরা ইন্টারমিডিয়েটে গিয়ে শিখবো এই পড়াটা, তখন কিন্তু একটা আরেকটার মধ্যে মিশালে ঘনমাত্রা উল্টা কি হবে? কমে যাবে, রাইট? তো চলো আমরা এইখানে দেখি, এইখানে ভালো করে দেখি। এখানে 60 ml 0.5 মোলার HCl, ঠিক আছে? 60 ml 0.5 মোলার, এই 60 ml 0.5 মোলার HCl, ভালো কথা। এইবার পরে 40 ml 2 মোলার HCl, এখানে আছে 40 ml 2 মোলার HCl। তারপরের অঙ্কে, তারপরের পাত্রে 20 ml 1 মোলার HCl, 20 ml 1 মোলার HCl। এই দেখো তিনটা পাত্রের HCl আছে। এখন এই তিনটা পাত্রের HCl কে দেখো কি বলছে, এই 60 ml 0.5 মোলার, 40 ml 2 মোলার এবং 20 ml 1 মোলার HCl কে একত্রে মিশিয়ে পানি যোগে দ্রবণের আয়তন 250 করা হলো। ওই অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো। বলছে এই তিনটাকে তো আমরা মিশাইলাম, মিশানোর পর যেখানে মিশিয়েছি ওই পাত্রে আরো পানি যোগ করে এই তিনটাকে তো মিশাইলাম, আবার তার মধ্যে পানি যোগ করলাম করে এর আয়তন বানাইলাম 250 ml। যদি আমরা এই তিনটাকে মিশানোর পর নতুন করে পানি যোগ না করতাম, এইটা তিনটাকে একটা পাত্রে মেশানোর পর যদি পানি যোগ না করতাম, তাহলে আয়তন কত হতো চিন্তা করো তো। 60 যোগ 40 যোগ 20, তখন হতো 120, অর্থাৎ তিনটা যোগ করে দিতাম। তাহলে আমাদের অঙ্ক ফলো করতে হবে যে তিনটা দ্রবণকে বা একাধিক দ্রবণকে একত্রে মেশানোর পর নতুন যে আয়তন সেটাকে অঙ্কে দেয়া আছে কিনা। অর্থাৎ যদি আমাদের এখানে 250 ml আয়তনটা দেয়া না থাকতো, তখন আমরা কি করতাম, এই তিনটা আয়তনকে যোগ করে ফেলতাম, এই 20, 40 এবং 60 তিনটাকে যোগ করে ফেলতাম। ওকে, এটা হচ্ছে মিশ্রণের ঘনমাত্রা হইতো। তাহলে এখন দেখো
এখানে যেটা বলা হচ্ছে যে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা নির্ণয়, বলছে একাধিক দ্রবণকে একত্রে মিশ্রিত করলে দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের সূত্র হচ্ছে SV ইকুয়াল S1V1 S2V2 S3V3। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে এই দেখো এখানে বলা হচ্ছে এরকম যে এটার ঘনমাত্রা নির্ণয়, তিনটাকে একত্রে মিক্সড করার পর যে দ্রবণটা পাবো তার সূত্র হচ্ছে SV ইকুয়াল S1V1 প্লাস হচ্ছে S2V2 প্লাস হচ্ছে S3V3। অর্থাৎ মিশ্রণের ঘনমাত্রা, মিশ্রণের মোট আয়তন, আর এটা প্রথম দ্রবণের ঘনমাত্রা এবং আয়তন, দ্বিতীয় দ্রবণের ঘনমাত্রা এবং আয়তন, এবং 3 নাম্বার দ্রবণের ঘনমাত্রা এবং আয়তন। এখন কথা হচ্ছে অঙ্কে মোট আয়তন 250 দেয়া আছে, যদি মোট আয়তন 250 দেয়া না থাকে তাহলে V ইকুয়াল V1 প্লাস V2 প্লাস V3 হবে, V1 প্লাস V2 প্লাস V3 হবে। নিশ্চয়ই বুঝে যাওয়ার কথা, ঠিক আছে? তো চলো আমরা এই অঙ্কটা এখন শেষ করে ফেলি। অঙ্কে যদি এই 250 দেয়া না থাকতো তখন মোট আয়তন 120 হয়ে যেত। তাহলে এখন আমরা অঙ্কটা শেষ করতে চাইলে কি করতে হবে? S ইকুয়াল কি হবে? S1V1 তাহলে 0.5 গুণ 60 যোগ S2V2 2 গুণ 40 যোগ S3V3 1 গুণ 20 ভাগ কত? ভাগ হচ্ছে মোট ভি। মোট ভি অঙ্কে দেয়া আছে 250। তাহলে এখন আমরা হিসাব করলে কি হবে দেখো একটু। আচ্ছা 0.5 গুণ 60 মানে 30 যোগ 2 গুণ 40 মানে 80 যোগ 1 গুণ 20 মানে 20 ভাগ 250 0.52 মোলার, 0.52 মোলার। নিশ্চয়ই এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, নিশ্চয়ই এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, আমাদের সিলেবাসে এই অঙ্কটি নেই, আমাদের সিলেবাসে অঙ্কটি নেই। এই অঙ্কটি বেশ গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, টেস্ট পেপার খুললে আমাদের মনে হয়, বাট বোর্ড পরীক্ষা এখনো আসে নাই। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রায় প্রত্যেক বছরে অঙ্কটা আসে, কিন্তু 9-10 লেভেলের টেস্ট পেপারে অঙ্কটা পাওয়া যায়, বোর্ডে কখনো আসে নাই, আসতে পারে, এজন্য পড়াচ্ছি। টপিকের নাম হচ্ছে শতকরা পরিমাণকে মোলারিটিতে রূপান্তর। এটা আমাদের লেকচার শিটের 9 নাম্বার পেজের 70 নম্বর অঙ্ক। দেখো এখানে বলছে 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করো। ওকে, 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করো, মানে এখানে ঘনমাত্রার যে একক সেটা দেয়া আছে পার্সেন্টেজে, ঘনমাত্রার একক দেয়া আছে পার্সেন্টেজে। তোমাকে বলছে এই পার্সেন্টেজে থাকা ঘনমাত্রার মানকে তুমি মোলারিটিতে প্রকাশ করো। তো এখানে দেখো কি লেখা আছে, এখানে অঙ্কে কি লেখা আছে, সলভে কি লেখা আছে, এটা রিটেনের জন্য, রিটেনের জন্য আমাদের রিটেন যদি আসে কখনো এজন্য বলছে 10% Na2CO3 বলতে বোঝায়, 10% Na2CO3 বলতে বোঝায় প্রতি 100 ml Na2CO3 দ্রবণে 10 গ্রাম Na2CO3 দ্রবীভূত আছে। বলছে যে 10% সোডিয়াম কার্বনেট বলতে বোঝায় প্রতি 100 ml দ্রবণে, প্রতি 100 ml দ্রবণে 10 গ্রাম মানে এই পার্সেন্টেজ পরিমাণ দ্রবীভূত আছে। এটা একদম সিম্পল, তোমরা এটা বোঝো। 10% মানে কি বুঝি আমরা? প্রতি 100 ml 10 গ্রাম। 20% মানে কি বুঝো তোমরা? প্রতি 100 ml 20 গ্রাম। 5% মানে কি বুঝো? প্রতি 100-র মধ্যে 5 গ্রাম। যেহেতু আমরা বলছি যে প্রতি 100 ml দ্রবণে 10 গ্রাম দ্রবীভূত আছে, তাহলে আমরা এখন বলতে পারি S ইকুয়াল W গুণ 1000 ডিভাইড বাই MV। আমরা সবাই দেখতে পাচ্ছি ভি এর মান 100 হবে, পার্সেন্টেজের অঙ্কে ভি অল টাইম 100 হবে। W 100 ml 10 গ্রাম আছে, তাহলে W এর মান 10 গ্রাম। সোডিয়াম কার্বনেট হওয়ার কারণে দ্রবণটা আণবিক ভর 106, আর বের করতে হবে মোলারিটির মান, বের করতে হবে মোলারিটির মান। তাহলে আমরা যদি এই সূত্রের মধ্যে, এই সূত্রের মধ্যে S ইকুয়াল W গুণ 1000 ডিভাইডেড বাই MV, এই সূত্রের মধ্যে আমি আবারও বলছি যে এরকম ভাবে দেয়া আছে, 10% দেয়া আছে, 10%। তাহলে 10% মানে কি? 10% মানে হচ্ছে 100 ml এর মধ্যে 10 গ্রাম দ্রবীভূত আছে। তাহলে আবার বলছি 100 ml 10 গ্রাম মানে W হচ্ছে 10 গ্রাম, 100 ml 10 গ্রাম। M আণবিক ভর সোডিয়াম কার্বনেটের জন্য 106, V হচ্ছে 100 ml। তাহলে S এর মান কত? খুবই সহজ কথা, S হচ্ছে এই যেটা 10 গুণ 1000 ডিভাইডেড বাই 106 গুণ 100, তাহলে উত্তর আসবে 0.943 মোলার। অর্থাৎ 10% Na2CO3 বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় এটা আমাদেরকে আগে লিখে দিতে হবে। লিখে আমরা সূত্রটা লিখে দেব। এটা হচ্ছে আমরা সিকিউ এর জন্য, সিকিউ এভাবে করব। তবে এই কোশ্চেনটা সিকিউ এর থেকে এমসিকিউ বেশি জনপ্রিয়। দেখো ভালো করে বুঝো। ধরা যাক তোমাকে বলা হলো যে
দ্রবণটা 10% না x%, আমরা জানি না কিন্তু যে কত পার্সেন্ট, ধরো 5% হইতে পারে, 10% হইতে পারে, 20% হইতে পারে, যে কোনো পার্সেন্ট হইতে পারে পারে। আচ্ছা, তো x% মানে কি? আমরা বলবো 100 ml দ্রবণে x গ্রাম, এই যে x গ্রাম দ্রব, রাইট? 100 ml x গ্রাম দ্রব। তখন আমরা কি করব? মোলারিটি সূত্রে W গুণ 1000 ভাগ m ইন্টু v, তাহলে W এর মান কত? x গুণ 1000, m তো m, আর v এর মান কত? 100, v এর মান 100। তাহলে এখন কি হওয়া উচিত বলো? অল টাইম এই যে x, এই 1000 এবং 100 অল টাইম কেটে যাবে, এই সূত্রের 1000 আর 100, তাহলে 10, x গুণ 10 ভাগ আণবিক ভর m। এটা হচ্ছে মোলারিটির শর্টকাট, অর্থাৎ শতকরা পরিমাণকে মোলারিটিতে রূপান্তর করার জন্য যে শর্টকাট সূত্র, পার্সেন্টেজের মান গুণ 10 ভাগ আণবিক ভর, আবার পার্সেন্টেজের মান গুণ 10 ভাগ আণবিক ভর। অর্থাৎ যদি এই অঙ্কটা এরকম হইতো যে 20%, তখন আমরা কি করতাম? এই যে 20 গুণ 10 ভাগ আণবিক ভর, যে পদার্থ থাকতো তার আণবিক ভর বসাই দিতাম, তাহলে উত্তর হয়ে যেত। এটা হচ্ছে এমসিকিউ ট্রিক্স, এটা হচ্ছে এমসিকিউ ট্রিক্স। এই দেখো এমসিকিউ ট্রিক্স, ওকে? দেখো এখানে তাই এমসিকিউ, যে এস ইকুয়াল x গুণ 10 ভাগ m, x হচ্ছে পার্সেন্টেজ মান, m হচ্ছে আণবিক ভর। এভাবেই তোমরা অঙ্ক করতে পারবা, ওকে? তাহলে আমরা ঘনমাত্রার একক সংক্রান্ত যত আলোচনা ছিল, ঘনমাত্রা পরিবর্তন, মিশ্রণের ঘনমাত্রা, অর্থাৎ ঘনমাত্রা রিলেটেড যত আলোচনা আমাদের 3rd ক্লাসে আমরা আজকে শেষ করলাম। ইনশাআল্লাহ পরবর্তী টপিক নিয়ে আবার দেখা হবে। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।